তারপরে বড় ভাই কি অংশ? নুনা, নুনা অর্থ কি? নুনা, 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 নুনা অর্থ বড় বোন তাকে। তারপরে বড় ভাই, যদি একজন মেয়ের ক্ষেত্রে বড় ভাই হয় সেক্ষেত্রে কি হবে? ফুফা। আর যদি এ, একটা মেয়ে বা নারীর ক্ষেত্রে বড় বোন, বড় বোন কি? অন্যি। হ্যাঁ। এখন কি হচ্ছে, আমি বাংলাটা বলতেছি, আপনারা ক্লিয়ারটা বলছি, ঠিক আছে? এভাবে। আচ্ছা, নুঙ্গু অর্থ কি? নঙ্গু, নঙ্গু। দেন না, আসেন। অনুল, 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 অনুল অর্থ কি? অনুল আজ। সময় সম্পর্কিত শব্দাবলী। তারপরে মোরে, 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 আগামী পরশু, আগামী পরশু। তারপরে বলেন অজে, 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 গতকাল, অজে অর্থ গতকাল। তারপরে খুঁজে, খুঁজে বা খুঁজেকে, গত পরশু। এই শব্দার্থগুলো খুব ইম্পর্টেন্ট, শব্দগুলো শিখবেন। আচ্ছা, ঘড়ির সময়সূচি আপনারা তো পারবেন, তাই না? তারপর আমি এখানে লিখতেছি, আপনারা একটু আমাকে বলেন। বলেন, এটা কি হবে? হুম, হুম। তারপরে চিহ্নতে চলে যাবেন, মিনিট চিহ্নতে চলে যাবেন। 80 পরে 40। ও, শিব, ছিপ, আপনি পারছে, উনি কিন্তু ঘুরে ফিরে পারছে, পারতে হবে এভাবে। আপনি বলেন তো। বলেন 22 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে একক দেন। একক কি হবে? সমুদ্রের একক কি? শিপ। হ্যাঁ, তারপর হ্যাঁ, চিহ্নতে কি? হ্যাঁ, আপনি বলেন বার কথা। গুড। 24। আপনি 20 বলতে সেফ, আপনি ইয়াতে পাচ্ছেন, আপনি সিঙ্গি আপনি হলো এটা তো আপনার চিনতে বলতে হবে। 20 বলে Six। এই যে এই জিনিসগুলা আপনার সাথে আমাদের চলে আসতে হবে, নাহলে রিসিভিং এ কিন্তু ফাঁক ফাঁক করে বন্ধুরা যাবে। দেখছেন? এখন অনলাইন থেকে আপনারা একজন একজন করে আমি বলবো, ওরা বলবে। অনলাইন থেকে একজন একজন করে আমি জিজ্ঞেস করবো, আপনারা বলেন আমাকে। হ্যাঁ, অয়ন বড়ুয়া, আপনি বলেন। শুনতে পাচ্ছেন? আনমিউট করে বলেন 11টা 54। 11টা 54 এর ইয়েটা বলেন, আনমিউট করেন।
অয়ন বড়ুয়া। 11টা 54। হ্যালো। জি জি, শুনতে বলেন। আনমিউট করেন। 11টা 54 এটা। হ্যাঁ, 11টা 54। এটাই বলেন। ইয়োলহান সি গুড। সুইন্নে ইয়ল খানের পর একক একক দিতে হবে না? সি সি ইয়ল খান শি। সি তারপর সুইন্নে ফুন ইয়ল খান শি। তারপরে আপনি চিহ্নতে বলেন। 54, এটাকে চিহ্নতে বলবেন। ও ওশিপ শিব শাহ না একক একক। এরপর আরেকটু। ফুন হ্যাঁ, হয়েছে। এরপর বলেন শাওন খান। শাওন খান আসেন। 4টা 45। আনমিউট করে 4টা 45-এর আনসার দিন। শুনতেছেন শাওন খান? লেসি, হুম। তারপর হচ্ছে মাহন, হাসদ, কোন। হ্যাঁ, মিনিট 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 চিহ্নতে, মিনিট চিহ্নতে। আচ্ছা, মিনিট মিনিটে ভাই মনে নাই সিরোতে। 45-এর চিহ্নটা মনে নাই? 45 কি? কিসি। তাহলে 45 লিখতে হলে কি লাগে? 40। সাকিব, হ্যাঁ, সাশিব। সাকিব, তারপর হচ্ছে ও একক। ফোন। গুড, হয়েছে। ভেরি গুড। এরপর অয়ন বড়ুয়া, আপনি আসেন। অয়ন বড়ুয়া। অয়ন বড়ুয়া বলেন 3টা 22। সি হুম ইশিপ হুম। ফুন ইসিপ, ইসিপ দ্বারা তো আপনার 20 হলো। ইসিপের পরে কিন্তু আরেকটা আছে 2। ইশিপ ই ফুন ইসিপ ফোন। ভেরি গুড। তারপর শাওন খান এবং শাওন কি এক? জি ভাই এক। হ্যাঁ, কিন্তু শাওন দেখতেছি, শাওন উনি। না বা ওইটা হচ্ছে পিসি থেকে, এই জন্য দিবে দেখাচ্ছে একবার ফোন থেকে আর পিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এইচপি, এটা কে? এইচপি, এইচপি কে? একটু আনমিউট করে বলেন আপনি কে। আপনাকে ধরছি। 5টা 51। এইচপি আপনি বলেন তো, এইচপি কে? আমি তো চিনতেছি। এইচপি। আচ্ছা, 5টা 51, 5টা 51 ইয়া বলেন। শুভ বড়ুয়া। 5টা 51।
বলেন শুভ বড়ুয়া 5টা 51। তাসত প্রথমে তাসত্সি, গুড। তারপর হুম 51 কে আপনি সিনোতে বলেন। তাসত্সি ও ও ও ও শিপ, ও ও শিপ শিপ বুং, ও শিপ ও শিপ বুন। ও শিপ ইল, তারপর একক। হ্যালো, হ্যাঁ একক, এককটা দেন। ও শিপ ইল ফুন, অলওয়েজ মিনিটের শেষে ফোন দিবেন, ঠিক আছে? এটা কি এটা কি অনেক ক্ষেত্রে কি ব হয়? হ্যাঁ বিউ এটা কি প্রথম উচ্চারণ এটা ব হয় না অনেক ক্ষেত্রে? হ্যাঁ ব হয়, তবে এটা আমরা যখন শিখছিলাম এই যে বিয়োগ, যখন শিখছি বেশি এটা কিন্তু বিয়োগ ব হওয়ার কথা, কিন্তু আমরা যখন শিখছি প্রথমে হচ্ছে ব, তারপরে ব, তারপরে ব, তারপরে ব। তাহলে এটা তো প্রথমে, তাই না? আচ্ছা হ্যাঁ, এখন আপনি ফটা করি ফটা আপনাকে, অনেক ক্ষেত্রে। আপনাকে একটা ইয়া দিছি 147, এটাকে আপনি পিওর এবং সিনো দুইটাতে বলেন তো। 147, এটাকে পিওরে এবং কোরিয়ান ইয়াতে সিনো কোরিয়ানে কে বলতে পারবেন আপনাদের মধ্যে? হানসি, শোষিপ, হুম, আমি আমি সময় ধরি না, আমি এটাই 147 দিতে বলছি, 147 আচ্ছা, সংখ্যা, কাউন্টিং। 100 কি কি বলা হয়? ফ্যাক, ফ্যাক্ট, ফ্যাক, মাহন, ইগোপ, ফ্যাক, মাহুন। ইলগোপ, ইগোপ, হ্যাঁ গুড, হয়েছে। সিনোতে ব্যাক, শাসিপ, চিল। ফ্যাক, হ্যাঁ সাশিদ ছিল, ভেরি গুড, হয়েছে। ফ্যাক সাশিদ ছিল, আপনারা বুঝছেন কিভাবে হয়েছে? এটা বুঝেন নাই? 147, তাহলে 147 জন্য কি লাগবে? প্রথমে 100, হ্যাঁ তারপরে 40, তারপরে 7, তাহলে 100 কি ফ্যাক, 40 কি ব্যাক, মাহুন, 7 কি ইলগো, তাই না? সেম সিনোতে ফ্যাক, হ্যাঁ সাশিদ ছিল, ঠিক আছে? আচ্ছা তারপরে বলেন 351 কে বলতে পারবেন? 351, এটাকে পিওর এবং সিনো কে বলতে পারবেন? সাম, ব্যাক, ও শিপ, ইল। আচ্ছা আপনি সাম সাম ব্যাক কেন বলবেন? এটা তো ইয়া আমরা পিওরে বলবেন নাকি? পিওরে কি 3 কে সাম বলে? না, ও গিয়া বলে এই কি এটা হান এটা দু হবে ছো? আগের তিন। সে, ফ্যাক্ট, হ্যাঁ Saya dasot han. টুইন, হান। সেফেক সুইন হান, থাসো থান না সুইন 50, এটা কি লিখতে হবে আগে আপনাকে? 300, 300 মানে কি সেফেক, তারপরে 50 সুইন, এক হান, এইভাবে ভেঙ্গে বলতে হবে। দেখছেন কিভাবে বলতে হয়? এই যখন 351 দেখবেন, ফার্স্টে 300, এটার সাথে শূন্য 300, তারপরে 5, এটা দিয়ে আবার শূন্য, তারপরে সিঙ্গেল ওয়ার্ড, এইভাবে বলবেন। তাহলে আমি যদি দেখি 351, তাহলে কি সেফেক, আবার 50, 50 কে বলা হয় সুইং, এক হান। তাহলে এখন সিনোতে কেমন হবে বলেন? সিনোটাকে বলতে পারবেন? সাম, ফ্যাক, ওশিপ, হান, ওশিপ, ইল। হ্যাঁ গুড, এটা হচ্ছে সামফেক, ওশিপ, ইল, ইল, ঠিক আছে, গুড, হয়েছে। এখন আপনারা আমাকে বলবেন মেশিনারিজ জিনিস, ধরেন গাড়ি, মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, এগুলা গণনার একক কি?
মেশিনারি জিনিস গণনার একক কি, কে বলতে পারবেন? হ্যাঁ, মেশিনারি জিনিস গণনার একক থে। আচ্ছা, এখন আমি যদি বলি 10টি কম্পিউটার, তাহলে আপনি কি বলবেন? 10টি কম্পিউটার। আপনি কি ইয়ল এটা থে পিওরে করবেন নাকি শূন্যতে করবেন? ইয়ল থে ইয়াতে ইয়ল থে কম্পিউটার, ঠিক আছে, 10টি কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন সিগারেট বা ম্যাচ বক্স গণনার একক কি? খাপ। খাপ। আচ্ছা, তারপরে বলেন মানুষ গণনার একক কি? মানুষ। মানুষ গণনার একক সারামর্থ মানুষ। মানুষ গণনার একক কি? একজন মানুষ, দুইজন মানুষ, বলেন। মাইয়ং মিয়ং। মিয়ং। মিয়ং মিয়ং। আচ্ছা, গুড। তারপরে বলেন এই যে গোলাকার বোতল, এইগুলো গণনার একক কি? গোলাকার বোতল। ফিয়ং পিয়ং। হ্যাঁ। তারপর ধরেন গাছ গণনার একক, গাছ। গাছ গণনার একক কুচু। কুরু খুরু, তাই কুরু না? কুরু। হুম, গুড, হয়েছে। আচ্ছা, এগুলো আমরা অনেক কি ক্ষেত্রে দেখলাম যে ওই মানে 10 জন যেমন মানুষ, ওইটা ওরা মানুষত্ব তো সারাম ওরা আগে উচ্চারণ করে অনেক বিষয়ে দেখলাম, তো এটাকে আগে উচ্চারণ করব নাকি মানে 10-এর পরে? আপনি 10 এই যে 10 জন মানুষ, তাহলে কি হবে? 10, 10 কি ইয়ল, হ্যাঁ, 10 মানে কি ইয়ল হ্যাঁ, না? ইয়ল, তারপর হবে মিয়ং, নিয়ম। তারপর হবে সারাং। সারাং 10 জন, এই নিয়মটা হলো জন। আচ্ছা, তারপর বলেন সম্মানিত ব্যক্তি, অতিথি, বয়োজ্যেষ্ঠ, মানে যারা সিনিয়র, ওদের ক্ষেত্রে আমরা গণনার ক্ষেত্রে কি ইউজ করব? ফান। কি বলছেন? ফান। হুম, ঠিক আছে। তো এই যে এখন যেগুলো বললাম, এগুলো সবগুলো কিসে করবো আমরা গণনা? এগুলা ক্ষেত্রে কি আমরা চিহ্ন দিব? চিহ্ন দিলে কিন্তু ভুল। আপনি এখানে এইগুলো যে বললাম মাথায় রাখতে হবে, এগুলো সবগুলো পিওর, এগুলোর আগে অলওয়েজ পিওর বসবে, চিহ্ন না, ঠিক আছে। এখন আমরা শিখবো কি জানেন? এই যে চিহ্ন কোরিয়ানে গণনা। এখন আজকে যেগুলো করবো এগুলো সবগুলো চিহ্নতে, কোথায় কোথায় চিহ্ন ইউজ করা হয় সেটা আমরা ক্লিয়ার করে দেবো। আসেন, পৃষ্ঠা নাম্বার হলো আপনাদের বইয়ের 26, 27, পৃষ্ঠার 18 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বারের দিকে যদি তাকাই, মাস নির্দিষ্ট করে বোঝায়। এখন যদি মাস নির্দিষ্ট করে বোঝায়, মাস নির্দিষ্ট করে বোঝায়, ওকে, একক কি হবে? হে বল, হে বল, তাহলে কি হে বল। এই মাস নির্দিষ্ট করা মানে কি জানেন? আমরা যে বলি আমি 3 মাস যাবত কোরিয়ান ভাষা শিখতেছি, এই 3 মাস, 3 মাস মানে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাস বোঝাচ্ছে না, 3টা মাস, যে কোনো নির্দিষ্ট 3টা মাস, হ্যাঁ। তাহলে এই মাস নির্দিষ্ট মানে ওইটা, আমি 3 মাস যাবত কোরিয়ান শিখছি, এই মাস নির্দিষ্ট হে বল। এইটার আগে কি বসবে? চিহ্ন বসবে। মাস যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, মাস নির্দিষ্ট করে বোঝানো হলে তার আগে খেবল, তারপর একক কি খেবল, এবং সেটা চিহ্নতে বসে। এখন আমি যদি বলি 4 মাস, তাহলে কি হবে বলেন তো?
এটা বললে সবগুলো সিনোতে। হ্যাঁ, এখন আপনি নেতে কেন যাবেন? নে তো পিওর, তাহলে আপনি কি এখানে হ্যাঁ হ্যাঁ মাসের ক্ষেত্রে যখন মাসটা নির্দিষ্ট, আপনি সা বলছেন না, এটা মাস নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে এখন একক দিবেন কি? কে ওয়াল, কে ওয়াল। তারপর আমি বললাম কি, আমি কুরিয়া এসেছি 10 মাস হলো, 10 মাস হলো। এই 10 মাস এটা তো নির্দিষ্ট না, এই নির্দিষ্ট এটা আমি কিভাবে বলবো বলেন তো? শিপ শিপ না না, কি হবে? শিপ তো আপনি দিলেন সিনোতে, ঠিক আছে, এরপরে একক দিতে হবে না? খেয়ে বল, ঠিক আছে, এইটা মাথায় রাখবেন, তাহলে তখন আমাদের মাস নির্দিষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে মাস নির্দিষ্ট হলে আমাদের গণনাগুলো হবে কিসে? সিনো কোরিয়ানে। আর একক কি হবে? খেয়ে বল, একক খেয়ে বল, খেয়ে বল। আচ্ছা, এরপর আসেন 2 নম্বরটা হলো বহুতল ভবন গণনার একক। এই যে বহুতল ভবন আছে না, একটা দুইটা তিনটা চারটা, মানে বড় বড় ভবন, এই বিল্ডিং গুলো গণনার একক। একটা বড় বিল্ডিং দেখলাম, দুইটা বড় বিল্ডিং, তিনটা চারটা, এই বহুতল ভবন গণনার একক কি? দুম, থুম। হ্যাঁ, বলছে বহুতল, যেগুলা বহুতলা বিশিষ্ট, এগুলা গণনার একক থুম। তো আপনি দেখতেছেন আপনার এক্সামে আসছে এরকম 1 2 3 4 5 তলা একটা বিল্ডিং, এটা বহুতল না? 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা, বহুতল না? তারপরে আরেকটা দিল 1 2 3 4 5, এটা তো বহুতল। এই বহুতল ভবন এগুলো গণনা একক কি? থুম। তো এখানে কয়টা বিল্ডিং আছে? 2টা। তো এটাকে আপনি বলেন তো 2টা বিল্ডিং কিভাবে বলবেন? ই থুম, ই থুম, ঠিক আছে, ই থুম 2টা। তারপর যদি দেখলাম এখানে একটা কথা আছে, আমরা কিন্তু পিওরে পড়ে আসছি কি বাড়ি গণনার একক পড়ে আসছি না? কি বলছিলাম? বাড়ি গণনার একক, ঘর বাড়ি গণনার একক ছে। এগুলা ওই যে আমাদের কতগুলা 1 তলা বিশিষ্ট 2 তলা বিশিষ্ট বাড়ি আছে না, ওই সব বাড়ির ক্ষেত্রে এটা। আর যখন আমার বহুতল বিশিষ্ট কোনো বাড়ি দেখবো, বিল্ডিং, সেই ক্ষেত্রে আমাকে কি গণনা করতে হবে? সিনোতে একক দিতে হবে কি? থুম। বুঝা গেছে? ওই যে আমাদের কতগুলা ডুপ্লেক্স বাড়ি আছে থাকে না, ওইগুলা ওই বাড়িগুলা গণনার ক্ষেত্রে। হ্যাঁ, আর যখন আমরা দেখবো বহুতল বিশিষ্ট তখন থুম। আর সে যখন বলছেন আপনি, সেটা আগে কি হবে? পিওর। আর এই থুমের আগে কি হবে? সিনো। বুঝা গেছে? এরপর ক্রমিক সংখ্যা গণনা একক 1 2 3 4, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, সিরিয়াল কি? 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার সিরিয়াল, 3 নাম্বার 4 নাম্বার, এই যে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা গণনা একক কি? ফন। ক্রমিক সংখ্যা গণনা একক ফন। বুঝা গেছে? ক্রমিক সংখ্যা গণনা একক ফন। ওই যে আমরা ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 এরকম, হ্যাঁ, এগুলো আমরা কি দিয়ে গণনা করব? ফন। এরপর আসেন কোরিয়ান মুদ্রা গণনা একক। কোরিয়ান মুদ্রা গণনা একক ওয়ান। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলওয়েজ লাগবে, হ্যাঁ। কোরিয়ান মুদ্রা গণনা একক ওয়ান। কোরিয়ান মুদ্রা গণনা একক কি? ওয়ান। এখন আমি যদি বলি 500 টাকা, বলতে পারবেন? তাহলে আপনাদের একটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে, কোরিয়ান মুদ্রা অলওয়েজ কিসে গণনা করব? সিনোতে। কোরিয়ান মুদ্রা আমরা কখনো পিওরে যাব না, অলওয়েজ সিনোতে। আর একক কি দিব? ওয়ান, একক ওয়ান। এখন আমি যদি বলি 500 টাকা, তাহলে 500 হলে কি হবে? আগে 5 বলতে হবে, তারপরে ফ্যাক্ট। ও ও ওয়ান। ভেরি গুড। আমি যদি বলি 2543 টাকা, এটা বলতে পারবেন কেউ? আচ্ছা, আমি তো আপনাদের হাজারে পড়াইনি না, আচ্ছা সরি সরি, হাজারটা পড়াইনি। আচ্ছা, 543 বলেন, হাজারটা ক্লিয়ার করে দিব। 543 বলতে পারবেন? 543 টাকা। কে বলবেন বলেন তো? সিনোতে। হ্যাঁ, এই যে আমরা তো এখন আজকে সব সিনোতে, আপনি এগুলো সব সিনোতে, আপনার টাকা গণনা মুদ্রা গণনা হলে সিনোতে হবে, পিওরে না। হ্যাঁ, ওকে, ওফেক শাসিব শাম সাম একক দেন। ফুন
সরি সরি ওয়ান ওয়ান। ওয়ান ও ন ওয়ান। গুড। পরীক্ষার হলে এই টাকা নিয়ে প্রশ্ন আসে, বুঝছেন? একটু মাথায় রাখবেন। তাহলে টাকা আমরা গণনা করবো সিনোতে, আর একক হবে ওয়ান, একক ওয়ান। তারপর দেখেন জনপ্রতি খাবার গণনা একক। জনপ্রতি খাবার গণনা মানে আপনারা দুইজন রেস্টুরেন্টে গেলেন, হ্যাঁ, যাওয়ার পর আপনারা খাবার অর্ডার দিলেন, হ্যাঁ, এই জনপ্রতি খাবার গণনার একক। আপনি ধরেন আপনি নিলেন ভাত, আপনার ফ্রেন্ডও নিল ভাত, এখানে দুজনের জন্য আলাদাভাবে গণনা করা হবে। তাহলে এই জনপ্রতি খাবার গণনার একক কি? ইনগুণ। 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 জনপ্রতি খাবার গণনার একক ইনগুণ। ঠিক আছে? জনপ্রতি খাবার ইনগুণ। এখন আপনারা বললেন কি 2 প্লেট খাবার দিতে, 2 প্লেট বাদ দিতে বললেন, হ্যাঁ, আলাদা আলাদা দিতে আলাদা, হ্যাঁ আলাদা আলাদা। তখন আপনারা ইনগুণ দিয়ে বলতে হবে, হ্যাঁ, ইনগুণ। ইনগুণ ভাত কিনে নিতে হবে। তাহলে কি 2 প্লেট ভাত মানে ভাত বাদ দিন, হ্যাঁ। এরপর আসেন সপ্তাহ গণনা একক। সপ্তাহ গণনা একক আমরা কিন্তু সপ্তাহ গণনা একক কি? যুগ। সপ্তাহ গণনা একক যুগ। সপ্তাহ গণনা একক যুগ। সপ্তাহ অলওয়েজ কিসে গণনা করব আমরা? সিনোতে। সপ্তাহ অলওয়েজ আমরা সিনোতে গণনা করব, সিনো। তাহলে আমি যদি বলি 2 সপ্তাহ, তাহলে কি হবে? ই যুগ। আমি যদি বলি 4 সপ্তাহ, তারপর আমি যদি বলি 1 মাস, আমরা পড়ে আসছি সর্বপ্রথম পড়ছি মাস নির্দিষ্ট করে বোঝালে কি হবে? ইল কেবল। আর সপ্তাহ 1 সপ্তাহ হলে ইল যুগ। মাথায় রাখতে হবে, বুঝা গেছে? মাস আর একটা সপ্তাহ। তারপর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মাস, সপ্তাহ, বছর এগুলো সবগুলো সিনোতে পাই, টাকা সিনোতে পাই, এটা মাথায় রাখবেন। টাকার মধ্যে ছিল। হ্যাঁ, না, টাকা তো আমরা এখানে পড়ি নাই, কাগজ টাকা। কাগজের টাকা। কাগজের টাকা। এটা কাগজ কাগজ। জাতীয় সরকারি ভাবে ওগুলো। কাগজ না, এখানে টাকা। আমি বলি টাকা একটা মুদ্রার একক একটা। হ্যাঁ, এখানে আমরা দেখবো, এখানে পয়সা আমরা যখন আরেকটু অ্যাডভান্স যাবো দেখবো পয়সা আছে কতগুলা, টাকা আছে কতগুলা। হ্যাঁ, ওরা কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে টাকা বা পয়সা তেমন একটা ইউজ করে না, কার্ডের মাধ্যমে অলওয়েজ পেমেন্ট। তো আপনি যখন কার্ডে পেমেন্ট করবেন তখন তো আপনাকে ওই যে সিনো দিয়ে বলতে হবে 543 টাকা, 643 টাকা, বুঝা গেছে? যখন কাগজের মুদ্রা আসবে, কাগজ পেমেন্ট করতেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই যে কাগজের মুদ্রা হলে কোনটা হবে? হ্যাঁ, কাগজের মুদ্রা একক কি? কাগজ। আমরা পড়ছি না কাগজের টাকা, যা পাতলা জাতীয় বস্তু হয়ে গেছে যা কাগজ। এরপর আসুন বছর গণনা। 1 বছর, 2 বছর, এই ক্ষেত্রে বছর গণনা একক নিয়ম। বছর গণনা একক নিয়ম। আমরা বছর কিসে গণনা করব? সিনোতে। বছর গণনা করব সিনোতে, আর একক হলো নিয়ম। বছর গণনা সিনো, একক নিয়ম। নিজের বয়স 1 বছর, তাহলে কি হবে? ইল নিয়ম। হ্যাঁ, তারপরে 2 বছর, আমি ঘুরিয়ে আসছি 2 বছর, ইনিয়ম। বুঝা গেছে? আবার আমরা এর আগে কিন্তু এখানে একটা পড়ে আসছি কি, ওইটা কেমন বছর? বয়সের বছর। আমার বয়স 2 বছর, এই ক্ষেত্রে আমি কি বলবো? হ্যাঁ, বছরের সাল। আমার বয়স 2 বছর, কি বলবো আমি? 2 বছরটা কিসে বলবো? আপনারা এলোমেলো করে ফেলতেছেন। পিওরে তো ইলে হবে দু সাল। আর যখন আমি বলবো যে আমি 2 বছর করে পড়ে আসছি, 2 বছর, ই নিয়ম। বুঝা গেছে পার্থক্য? আমার বয়সের বছর বলবো আমি পিওর কোরিয়ানে, একক দিব কি? সাল। হ্যাঁ, আর আমি নির্দিষ্ট করে বছর বয়স বুঝালে, বছর বুঝালে সেক্ষেত্রে নিয়ম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এমন বুঝালে কি হবে? একক নিয়ম হবে। আচ্ছা, তারপরে এরপরে একটা কমন মিনিট গণনার একক আমরা পড়ে আসছি। মিনিট গণনার একক কোন?
তো শুন ফুন, মিনিট গণনার একক ফুন। ঠিক আছে, এই ফুনের একটা কিন্তু আমরা ইয়াতে পিওরে পড়ছি, বলতে পারবেন? সম্মানিত ফুন, যখন সম্মানিত ব্যক্তি গণনা করব, অতিথি গণনা করব, বয়োজ্যেষ্ঠ গণনা করব, সেক্ষেত্রে ফোনের আগে পিওর হবে। আর যখন মিনিট গণনা করব তখন ফোনের আগে সিনো করিয়ান হবে। বুঝা গেছে? তো মিনিটটা আমরা অলওয়েজ পারি আমরা সবাই। এরপর আছে একটা হ্যাঁ, আসে না, তারপর আমরা বলি ছো। ছো হলো সেকেন্ড এই যে সেকেন্ড সেকেন্ড তো আমাদের লাগে না, আসেও না। ছো সেকেন্ড গণনার একক সো মাচ ইম্পর্টেন্ট। মাস গণনার একক, মাস গণনার একক হলো ওয়ার্ড। তাহলে এর আগে আমরা পড়ে আসছি কি, মাস যখন নির্দিষ্ট হয়ে যায়, মাস যখন নির্দিষ্ট 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, তাহলে সেই ক্ষেত্রে এখন কি হবে, খে ওয়ার্ড, এর আগে একটা খে যুক্ত করে দিলেই মাসটা নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, খে যুক্ত করে দিলে মাস নির্দিষ্ট। আর এই ওয়ার্ডটা হলো কেমন মাস গণনা, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, এইভাবে গণনা এককের ক্ষেত্রে এটা হবে ওয়ার্ড। বুঝা গেছে? এরপর আসেন দিন গণনা, দিন, ঈদ। ঠিক আছে, দিন গণনা একক ঈদ। এই ঈদ মানে কি জানেন? আপনার তারিখ। তার মানে কি আপনি বলতে পারেন কি জানেন, তারিখের একক, তারিখের একক ঈদ। ঠিক আছে, তাহলে আমরা যদি তারিখের একক ঈদ হয়, তার মানে কি আমরা ওই যে তারিখ গণনা করব কিসে, সিনোতে। তারিখ গণনা সিনোতে, আর একক হবে কি, ঈদ। আমি যদি বলি আজকে 5 তারিখ, বলতে পারবেন কি হবে? ও শুধু 5 তারিখ। হ্যাঁ, ও ইল, ওই 5 তারিখ বলে দিলাম আমি, 5 তারিখ বলে দিলাম ওই। তারপর আমি যদি বলি আজকে 12 তারিখ, 12 তারিখ তাহলে ই আগে 10 বলতে হবে তো। শিব ই শিবি ইল, শিবি ইল হলো কিন্তু আপনার, এখন 1 তারিখের ক্ষেত্রে দেখেন, 1 তারিখ না, এক কিন্তু ইল, তাই না? আবার এককও ইল, বুঝছেন? তাহলে আপনার তারিখ গণনা মনে রাখবেন কি দিয়ে, ওই যে 1 তারিখ মানে কি ইল না, ওই তারিখ গণনা একক ইল। বুঝা গেছে? তাইলে তারিখ গণনা আমরা কিসে করব, সিনোতে, আর একক হবে ইল। তার মানে আপনি যদি এটা মাথায় রাখেন যে তারিখ গণনার একক ইল, তাহলে আপনি 1 থেকে 31 তারিখ পর্যন্ত আপনার ক্লিয়ার পাবেন। তার মানে কি আপনি এখন তারিখ কুড়িয়ে না বলতে পারবেন, আজকে 20 তারিখ বলতে পারবেন না, শিব ই শিট ই শিব ইল, তার মানে কি 20 তারিখ হয়ে গেছে। বুঝে গেছে? তা আমি যদি বলি আজকে 25 তারিখ, বলতে পারবেন না, শিব আর ই শিট ই শিব ও, ও ও তারপর হচ্ছে ইল, ইসিব ইল। বুঝা গেছে? তাহলে তারিখ গণনা করবো আমরা ইল দিয়ে, তাহলে তারিখ গণনা শেষ। এরপর আসেন বহুতল ভবনের তলা। এর আগে আমরা কি পড়ে আসছি, বহুতল ভবন, একটা বড় বিল্ডিং, দুটা বড় বিল্ডিং। এখন এই যে বহুতল ভবন কয় তলা, এইটা কয় তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, এই তলাগুলো গণনা রাখো। এখন এই তলাগুলো গণনা রাখো, তলাগুলো গণনা রাখো কি, ছুম, তলাগুলো গণনা রাখো হলো ছুম। ছুম বহুতল ভবনের তলা গণনা রাখো ছুম, হ্যাঁ ছুম, বহুতল ভবনের তলা গণনা রাখো ছুম। তো এখান থেকে প্রশ্ন কেমন আছে, বহুতল ভবনের তলা গণনা, এখানে 1 তলায় আছে কফি শপ, 2 তলায় আছে একটা সুপার শপ, 3 তলায় আছে একটা গেমিং সেক্টর। হ্যাঁ, তো আপনাকে বললো যে এখানে কত তলায় কফি শপ আছে, আপনি দেখতেছেন যে 2 তলায় কফি শপ, তাই না? এই দ্বিতীয় তলায় আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, তাহলে ই সুম সুম, হ্যাঁ। তখন ই এর পর আপনার এখানে কি জানেন, সুম দিবে, জাং দিবে, ফোন দিবে, ফোন দিবে। হ্যাঁ, তা আপনি জানেন যে বহুতল ভবনের তলা গণনার একক সুম। এটা কিন্তু বহুতল ভবনের তলা গণনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপরে ওই তলার মধ্যে আবার রুম ফ্ল্যাট থাকে না, এই রুম ফ্ল্যাট, এখন চলে আসছে আমরা রুম বা ফ্ল্যাট গণনার একক। এই রুম বা ফ্ল্যাট গণনার একক হলো হো। বহুতল ভবনে রুম বা ফ্ল্যাট গণনার একক হো। ঠিক আছে, বহুতল ভবনে রুম বা ফ্ল্যাট, 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম, 1 নাম্বার ফ্ল্যাট, 2 নাম্বার ফ্ল্যাট গণনা করতে পারবো না। তাহলে আমি যদি বলি 1 নাম্বার রুম, কি হবে, একবার সব কি ইল হো, ইল প্রশ্ন হো। আসলে হ্যাঁ, তারপরে যদি আমি বলি 2 নাম্বার রুম, ই হো। আমি যদি বলি 1 নাম্বার ফ্ল্যাট,
তাহলে রুম বানাবো হ্যাঁ কি সিনোতে, তাহলে কি হবে ইল হো হো বানাবো সেটা তিনটা রুম মিলে একটা ইল হো। হ্যাঁ এখন আপনার তিনটা রুম মিলে একটা ফ্ল্যাট না, তা আপনাকে বলে একটা ফ্ল্যাট, হ্যাঁ এক নাম্বার ফ্ল্যাট। এখন এই ফ্ল্যাটের নাম কিন্তু বাইরে আছে, 1 নাম্বার 2 নাম্বার এরকম ফ্ল্যাট নেম প্লেট থাকে না, 1 2 3 4, যেগুলোতে ফ্ল্যাট বেশি। আপনি একটা শপিং মলে গেলে দেখতেছেন না এরিয়াতে উপরের যেমন ফ্ল্যাট থাকে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ফ্ল্যাট থাকে একতলায় দেখা যায়। সেক্ষেত্রে আপনি এই ফ্ল্যাট গুলো গণনা করবেন কিভাবে, সিনো দিয়ে। সিনো দিয়ে গণনা করলে কি হয়, আমি যদি বলি 5 নম্বর ফ্ল্যাট তাহলে কি হবে, ও টু মানে আপনি কোরিয়াতে গেছেন যার পর আপনি ওখানে একটা বিল্ডিং এর 5 নম্বর ফ্ল্যাটে থাকেন, তো আপনি বলতে হবে তো যে আপনি এত তলার এত নাম্বার ফ্ল্যাটে আসেন। হ্যাঁ আপনাকে বলতে হবে যে আপনি 4 তলার 5 নম্বর ফ্ল্যাটে আসেন, তখন আপনি কিভাবে বলবেন 4 তলা 5 নম্বর ফ্ল্যাট। তাহলে আমরা জানি কি তলা গণনার একক কি ছম, তাহলে 4 তলা তাহলে কি হবে সা সাতশো ছম, সা ছম ও হ্যাঁ, তারপরে ও ও হো ও হো, তার মানে আপনি বলে দিলেন আপনি 4 তলা 5 নম্বর ফ্ল্যাটে অবস্থান করতেছেন, তাকে বলতেছেন আপনি 4 তলায় এসে 5 নম্বর ফ্ল্যাটে আসতে। বুঝা গেছে? আচ্ছা তাহলে আজকে যে এইগুলো পড়লাম এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি যদি এই এককগুলো জানেন তাহলে আপনার কি ক্লিয়ার হবে জানেন, আপনার তারিখ ক্লিয়ার, আপনার মাস গণনা ক্লিয়ার, আপনার সপ্তাহ গণনা ক্লিয়ার। বুঝা গেছে? তারপর আপনার ঘড়ির সময়ের মিনিট এটা ক্লিয়ার, তারপরে আপনার বহুতল ভবনের ফ্ল্যাট গণনা, তারপরে বহুতল ভবন গণনা এগুলো ক্লিয়ার। তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি জানেন, আপনার দিন যেগুলো আমাদের মাস লাগে মাস, তারপরে বছর ক্লিয়ার, আপনার মিনিট এগুলো এগুলো কিন্তু আমাদের লাগবে। তারপরে বছর গণনা, হ্যাঁ বলছি। তারপরে হলো আপনার মুদ্রা, কোরিয়ান মুদ্রা, কোরিয়ান মুদ্রা যেগুলা আমরা প্রতিটা চ্যাপ্টারে পাবো এইভাবে, হ্যাঁ এগুলো আমাদের লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার হলো যে বহুতল ভবনের রুম বা ফ্ল্যাট, রুম ফ্ল্যাট তলা গণনা এগুলো সব এগুলো কিন্তু চিহ্নতে হয়। তাহলে আমরা যে দিনটা শিখলাম দিন গণনার একক কি ইল না, এখন আমরা তারিখ 1 থেকে 31 তারিখ পর্যন্ত পারবো সবাই। আমি যদি বলি 27 তারিখ, হ্যাঁ পারবেন না, এটার পরে আপনারা ইল যোগ করে দিবেন আর কি, 27 আপনারা চিহ্নতে 27 উচ্চারণ করবেন, এরপরে ইল যোগ করে দিলে এটা ক্যালেন্ডারের তারিখ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা তারপর আসেন মাস, মাস গণনা। এখানে আমরা কিন্তু পড়ে ফেলছি যে মাস গণনার একক, মাস গণনার একক পড়ছি ওয়াল, তাই না? এই ওয়াল দিয়ে আমরা 1 থেকে 12 মাস শেষ করে দিব। 1 থেকে 12 মাস মানে কি জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে কিভাবে হয় দেখি, তাহলে জানুয়ারি মাস, জানুয়ারি মাস তোরা কি বলে জানেন, ইল ওয়াল, মানে 1 মাস না, জানুয়ারি কি নাম্বার 1 না, 5 মাস না জানুয়ারি, তাহলে 1 কে কি বলা হয় কোরিয়ান ভাষায় সিনোতে ইল না। এরপরে আমি ওই যে মাস গণনার একক বসাই দিলাম, হয়ে গেল জানুয়ারি, এটা জানুয়ারি। তার মানে এই যে মাস গণনা আমরা কিভাবে করি, এই যে 1 থেকে 12, 1 থেকে 12 আমরা সিনোতে করব, এরপর ওয়াল যোগ করে দিব। 1 থেকে 12 সিনো, 1 থেকে 12 সিনোতে পড়ে এরপর যদি আমরা ওয়াল যোগ করে দিই, ওয়াল যোগ করে দিই তাহলে এটা মাস গণনা ক্লিয়ার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তাহলে আপনাকে যদি বলি আমি নভেম্বর মাস, আপনি বলতে পারবেন নভেম্বর মাস? তাহলে কিভাবে বলবেন যদি বলি নভেম্বর মাস, অনলাইন থেকে রেসপন্স করেন, নভেম্বর মাস বললাম, কিভাবে বলবেন? শিপ হুম, ইল ওয়াল। হ্যাঁ গুড, শিবির ওয়াল, গুড, নভেম্বর মাস। তারপর আমি যদি বলি জুলাই মাস, জুলাই, তাহলে জুলাই কততম মাস, এটা যখন আমি বলবো তখন আপনার মাথায় আসবে এটা কততম মাস। হুম বলেন, একক চিল বল। ছিল, গুড। তারপরে আমি যদি বলি ফেব্রুয়ারি মাস, তাহলে ফেব্রুয়ারি কততম মাস সেটা ই বল। হ্যাঁ ইউ। তারপর আমি যদি বলি এপ্রিল মাস, সা বল। বুঝা গেছে? আমি যদি বলি ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর মাস বললে 11 মাস, শিপ 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 হিল শিপ ই।
শিপ ই ওর। না না, ডিসেম্বর বললে আমি যদি ডিসেম্বর মানে 12 মাস না, তাহলে 12 মানে কি শিব, ই, তারপরে একক ওয়ার্ড, একক ওয়ার্ড, শিবি ওয়ার্ড, ঠিক আছে? তাহলে মাস গণনা পারবেন? এই যে আমরা নিচে 19 নম্বরের দিকে যদি তাকাই, আপনাদের পৃষ্ঠা নাম্বার 27, 19 নাম্বার, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর দিয়ে দিয়েছে, তার মানে আমাদের মাস গণনা ক্লিয়ার। তাহলে জানুয়ারি মাস ইর ওয়ার্ড, ফেব্রুয়ারি মাস ই ওয়ার্ড, মার্চ সামওয়ার্ড, এপ্রিল সামওয়ার্ড, মে ওয়ার্ড। দেখতেছেন? এখন দেখেন এর মধ্যে ডিফারেন্ট আছে 6, শুধু 6 এ এসে একটু ডিফারেন্ট না, যোগ 6 আমরা 6 ইউ 1, এটা মাথায় রাখবেন আপনারা, একটু ডিফারেন্ট, হ্যাঁ? 6 ইউ 1, 7 ছির 1, 8 ফার 1, 9 খু 1, 10 আছে। 10 নাম্বার আমরা কি করছি? শিপ পড়ছি না? শিপ পড়ছি না? এখানে হবে সি 1, মানে নিচের যে দুটো চেঞ্জ 6 এবং 10, এই দুটো একটু চেঞ্জ হবে। তার মানে কি নিচে যে বাচ্চিমটা থাকবে, আমাদের 6 বলতে গেলে ইয়ক না, বাচ্চিমটা উঠে যায়। 10 বলতে গেলে শিপ না, এই বাচ্চিমটা উঠে যায়। তাহলে কি হয়? 6 হবে ইউ ওয়ার্ড, 10 হবে সি ওয়ার্ড। বুঝা গেছে? ঠিক থাকবে 11 12, 11 নাম্বার আমাদের মাস গণনা ক্লিয়ার। মে আর অক্টোবর এটা মনে রাখবো। আচ্ছা, এখন আমাকে বলেন যে সিনো কোরিয়ান যে এখন যেগুলো পড়াইলাম, এগুলোর মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা গণনা নিয়ে? গণনা সিনো কোরিয়ান যে এখন পড়ালাম বুঝেন নাই এমন কেউ আছেন? এটা কোনটা? মানুষের, এটা বলছে মানুষের কোনটা মানুষের এখন? 18 নম্বর। মানুষ গণনার নিয়ম, একক তো নিয়ম। সারাম তো মানুষ, সারাম তো মানুষ, এই মানুষ মানে দিছে আগে সারাম অর্থটা দিয়ে দিচ্ছে। আপনার সারাম এটা কোনো একক মানুষ না। গণনা করবে 10 জন মানুষ। হ্যাঁ, 10 জন মানুষ। আমিও বলছি এখন যদি বলি 10 জন মানুষ, তাহলে কিভাবে বলবেন? ইয়ং নিয়ম, নিয়ম মানুষ মানে কি? সারা বুঝা গেছে? পুরো মানুষকে আচ্ছা, এরপর আসেন তো গত ক্লাসে দিয়েছিলাম কি জানেন? সময় সম্পর্কিত এবং পরিবার। নেক্সট ক্লাসে আপনারা পেশা সম্পর্কিত যে শব্দার্থগুলো আছে, কৃষক, ছাত্র ছাত্রী, এখানে পুলিশ পর্যন্ত আছে, এগুলা শরীরের অংশ। আপনার যে শরীর, এই শরীরের অংশগুলো নিয়ে যে শব্দার্থ আছে, এই শব্দার্থগুলা মানে আমরা কি 24-25 শিখবো, ঠিক আছে? তারপরে সিনো কোরিয়ানের যেগুলা পড়লাম এগুলা শিখবো। এখন আজকে আমরা একটু গ্রামারে যাই। আজকে গ্রামারে যাব, কোরিয়ান গ্রামার বলেন আপনারা, দুইটা বুঝাই দিব গ্রামার। পড়া কি বেশি হয়ে যাচ্ছে? আমরা গ্রামারে যাব, আপনারা নিতে পারলে অন্তত শিখেন। বলেন অনলাইন থেকে বলেন, গ্রামার বুঝিয়ে দিব এখন, দুইটা দুইটা রুলস দিব। হ্যাঁ, দুইটা রুলস দেন। হ্যাঁ, আসুন। সহজ গ্রামার। কোনটা? এটা খুরুত, এটা খুরুত, এটা কি বলেন? গ্রামার মনে হয় আর একটু পরে গেলে ভালো হবে। বেসিক গুলো ভালো করে ক্লিয়ার করে তারপর গ্রামার করলে ভালো হবে যায়। বেসিক, এটাও বেসিক গ্রামার, এই বেসিক গ্রামার এটাও আমাদের, এই বেসিক গুলো তো আমাদের, এগুলো বেসিক গ্রামার, আমাদের এগুলো হায়ার গ্রামার না, ছোট ছোট গ্রামার। হায়ার গুলো তোমরা অ্যাডভান্সে পাবো, এগুলো বেসিক গ্রামার, এত পুরুত পুরুত। হ্যাঁ, এখন দেখেন নাম্বার 1 গ্রামার রুলস।
এটা হলো আমাদের পৃষ্ঠা নাম্বার 8 থেকে কোথায় 45 নাম্বার পৃষ্ঠা, 45 নাম্বার পৃষ্ঠায়। বাবা 45 নম্বর পৃষ্ঠায় আসে। আর গ্রাম পাচ্ছ হ্যালো, কথা বোঝা যাচ্ছে? ক্লাস থেকে বের হয়ে গেল কেন? সরি সরি, ক্লাস থেকে বের হয়ে গেল। এখন আসছে। আচ্ছা, মামাকে ডাকবেন। গ্রাম পাচ্ছ কি না একটু ওয়েট করেন, আমি আসছি। হ্যালো, কথা শোনা যাচ্ছে? নাম্বার 1 গ্রামার, ইন খা খেছো। হ্যাঁ, এইগুলো জানেন আমরা বাংলায় বিভক্তি পড়ি নাই, বিভক্তি এই টাইপের এগুলো খা খেছো। এগুলো কখন বসে, কেন বসে? সাধারণত এই ই খা খেছো কখন বসবে? নামপদের শেষে। নামপদ মানে কি? নাউন, মানে নাউনের শেষে। নাম নাম নাউনের শেষে। রাম নাউন কাকে বলে? সাধারণত যে কোনো কিছুর নামকেই তো নাউন নাউন বলে, তাই না? আমার নাম নাউন বলে। এই ই খা খেছো দ্বারা কি হয় জানেন? একটা বাক্যের মধ্যে, একটা বাক্যে কর্তা বা সাবজেক্ট নির্ধারিত হয়, নির্ধারিত হয়। তার মানে আপনি যখন একটা সেন্টেন্সের মধ্যে ই খা খেছো দেখবেন, ই খা অথবা খেছো, কেছো কেছো দেখবেন, তখন আপনি বুঝে নিতে হবে যে ই খা খেছো দ্বারা ওই সেন্টেন্সের সাবজেক্টকে নির্ধারণ করা হচ্ছে। যেমন আমি এক্সাম্পল যদি আপনাকে দেই, প্রথমে একটা দেখাই, খাবাং। খাবাং মানে কি? ব্যাগ, তাই না? খাবাং। খাবাং এর পর আমি ই দিলাম, খাবাং এর পর ই দিয়ে ধরেন আরো কিছু কথা আছে, হ্যাঁ, এই ইটা দ্বারা বোঝাচ্ছে এই সেন্টেন্সের জন্য খাবাংটা সাবজেক্ট। কিভাবে বুঝলাম? ই, আমরা জানি সাবজেক্ট নির্ধারণ করা হয় ই খা খেছো দিয়ে, ই খা খেছো দিয়ে সাবজেক্ট নির্ধারিত করা হয়। তাই যখন খাবাংয়ের শেষে ই দেখছি, হ্যাঁ, তখন আমি বুঝে নিছি যে এটা এই বাক্যের জন্য সাবজেক্ট, খাবাংটা সাবজেক্ট, খাবাং ই। বুঝা গেছে? খাবাংই খুকনিদা, মানে ব্যাগটা বড় খুকনিদা, এরপরের অংশটা হলো খুকনিদা।
হ্যাঁ, যেটা আমরা এখনো জানি না বা পড়িনি। তবে আমি খাবাং এতটুকু পর্যন্ত আমরা বুঝছি যে যখন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পর অলওয়েজ সাবজেক্টের পর ই খা খেসো বসে। এখন আপনাদের প্রশ্ন যে কখন ই বসবে, কখন খা বসবে বা কখন খেসো বসবে, তাই না? যখন সামনের বিশেষ স্বরবর্ণ দিয়ে শেষ হয়, সামনের বর্ণ বিশেষ স্বরবর্ণ দিয়ে শেষ হয়, তাহলে খা। এখন যদি আমাদের বর্ণটা স্বরবর্ণ দিয়ে শেষ হয়, এখন দেখেন খাবাং একটা হ্যাঁ, এইটা সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা শেষ হয়েছে কি দিয়ে? এটা কি? ব্যঞ্জন বর্ণ। যখন আপনার সাবজেক্ট ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হবে তখন হবে ই। মাথায় থাকবে, এই যে সাবজেক্ট ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে শেষ হলে ই। ঠিক আছে, সাবজেক্ট ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ই। আর যদি আপনার সাবজেক্ট স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে কি হবে? খা। তাহলে আপনার সাবজেক্ট যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে খা। তাহলে আমি এখন উদাহরণ দিই। একজনের ভিতরে দেখেন ফি, এই ফি মানে কি জানেন? বৃষ্টি। ফি মানে বৃষ্টি। এখন এটা একটা সাবজেক্ট, হ্যাঁ, এটা শেষ হয়েছে কি দিয়ে? এটা কি স্বরবর্ণ না? আমাদের রচনা দেয় কি, যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে কি হবে? গড় তো মানে ফি বৃষ্টি এখন এরপর হলো এখন কিছু যদি প্রচার আপনার করবো সাবজেক্টে কোনো কর্তা থাকে, কর্তা মানে বুঝছেন, আপনার ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন, মা, এই টাইপের, হ্যাঁ। বা আমার সাবজেক্টে যদি কোনো সম্মানিত ব্যক্তি থাকে, সম্মানিত ব্যক্তি, যখন সাবজেক্টে কোনো সম্মানিত ব্যক্তি আসবে তখন ওই সম্মানিত ব্যক্তিকে ওই সেন্টেন্সের সাবজেক্ট নির্ধারণ করার জন্য আমাকে কি করতে হবে? ওই সম্মানিত ব্যক্তির পরে কিছু করতে হবে, ক্যাস অফ, ক্যাস অফ। এখন আমার মা সম্মানিত না, তাহলে মা মানে কি? অমনি। এখন আমি অমনির পরে কি দিব? অমনি ধরেন একটা সেন্টেন্সের সাবজেক্ট, এখন অমনির পরে আমি কি দিব? ক্যাস অফ। কেন? সম্মানিত ব্যক্তি। ঠিক আছে, তারপর আমার সনসেংনি, আমার শিক্ষক না, শিক্ষক আমার সম্মানিত না, শিক্ষককে আমি সম্মান কিভাবে দিব? সনসেংনি কেসব। আমি দেখে ঠিক আছে, বড় আঙ্কেল সনসেংনি হলো ওই সাবজেক্টের, ওই সেন্টেন্সের সাবজেক্ট বা ঘটনা। বুঝা গেছে? ইভেলে দাদা না এডো কথা বলি? বুঝা গেছে? আচ্ছা মুম্বা হোয়াইট আচ্ছা, একটু মিউট করে দেন ভাইয়া, মানে নয়েজ হচ্ছে তো। হুম, আচ্ছা, তাহলে এখন এটার মধ্যে বলেন, যখন একটা সাবজেক্টের সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে আমি নির্ধারণ করতে চাবো তখন আমাকে কি বুঝতে হবে? ই খা খেসো। এখন কখন ই বসবে? যদি ওই সেন্টেন্সের সাবজেক্ট শেষ হওয়ার পর সর্বশেষ যেই বর্ণটা থাকবে সেটা যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে খা। হ্যাঁ, তার মানে স্বরবর্ণ দিয়ে শেষ হলে খা, আর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে ই। আর ওই সাবজেক্টটা যদি কোনো সম্মানিত ব্যক্তি হয় তখন ক্যাসো, তখন ক্যাসো। বুঝা গেছে? আর যদি ওই সাবজেক্ট, ওই সেন্টেন্সে কোনো সাবজেক্ট যদি আপনার প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো হয়, শিক্ষা প্রতিষ্ঠান ধরেন, আপনার বিজনেস প্রতিষ্ঠান ধরেন, কোচিং সেন্টার, যে কোনো একটা প্রতিষ্ঠান ধরেন, প্রতিষ্ঠান হয় বা সংগঠন হয়, তাহলে তখন কি হবে জানেন? এসো, তখন হবে এসো, এসো, এসো। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, কি হুয়েসা, হুয়েসা কি? হুয়েসা তো কি কোম্পানি পড়ছি না? তাহলে হুয়েসা ধরেন একটা সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এখন এটাকে সাবজেক্ট নির্ধারণ করার জন্য আমাকে হুয়েসার পরে কি দিতে হবে? এসো দিতে হবে। কেন? রুলস অনুযায়ী ওই কোম্পানির পর বা কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেই প্রতিষ্ঠান পরে এসো বসে। বুঝা গেছে? তাহলে এখন আপনাকে চারটা জিনিস মাথায় রাখতে হবে। সাবজেক্ট যদি আপনার ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় ই বসবে, সাবজেক্ট যদি আপনার স্বরবর্ণ দিয়ে শেষ হয় খা বসবে, সাবজেক্ট যদি কোনো সম্মানিত ব্যক্তি হয় ক্যাসো বসবে, সাবজেক্ট যদি কোনো প্রতিষ্ঠান হয় এসো বসবে।
বোঝা গেছে? বুঝছেন আপনারা? বুঝেন নাই কেউ আছে? তাহলে আমরা চারটা জিনিস মাথায় রাখবো। সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তখন হা বসাবো। সাবজেক্ট যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় ই বসাবো। সাবজেক্ট যদি সম্মানিত ব্যক্তি হয়, অমনি, আবুজি, সনসেংনিম, হ্যাঁ, তখন ক্যাসো দিব। আর যখন দেখবো সাবজেক্ট কোনো প্রতিষ্ঠান তখন এসো দিব। বুঝা গেছে? আচ্ছা, ওইটা এখানে ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কার কোনো সমস্যা আছে বলেন, বুঝেন নাই? তার মানে এটা এক কথা হলো কি জানেন, আপনার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নির্ধারণ করার জন্য এগুলা বসে। সাবজেক্টের পরে ই, কা, কেসো, এসো, এই চারটা জিনিস বসে। এবং এই চারটা জিনিস বসিয়ে আপনার এইটাই মিন করা হয় যে এই জিনিসটা হলো এই সেন্টেন্সের জন্য সাবজেক্ট, কর্তা। ওকে, তাহলে এই গ্রামারটা আপনারা নোট করে ফেলবেন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই এরপরের গ্রামার 2, 3, 4, 5, এরপরে আমরা ভাইয়া, চারটা গ্রামার। হ্যাঁ, এখন যে রুলসটা করেছেন এটা বইয়ের কত পৃষ্ঠা থেকে? বইয়ের 45 45 পৃষ্ঠা। পৃষ্ঠা না? 45 পৃষ্ঠার প্রয়োজনীয় যে, গ্রামার পার্ট 2 এর 1 নাম্বার। না এখানে তো তিনটা দিছে, তো ওই যে ই, তারপর হচ্ছে খা, আর হচ্ছে, ক্যাসো, হ্যাঁ ক্যাসো এখানে দিছে, দিছে এখানে তো। ওই জিনিসটা উল্লেখ করে নাই এসো। এই এসো জিনিসটা হলো হ্যাঁ আপনার এতটা নাই। এখানে সবার লাস্টের লাইনে দিছে, তবে কর্তা যদি প্রতিষ্ঠান বা সংগঠন হয় এসো বসে। তাহলে আছে, হ্যাঁ এই জন্য আমি কনফিউজ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে 1 নাম্বারের এইটা হলো। তাহলে ই কখন বসবে? ই বসবে যখন আমি দেখবো যে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় তখন ই, স্বরবর্ণ দিয়ে শেষ হলে আ। আর যদি সাবজেক্ট দেখি সম্মানিত ব্যক্তি, মা, বাবা, হ্যাঁ, তারপর আমাদের টিচার, আমাদের কোম্পানির মালিক, হ্যাঁ, ওদের ক্ষেত্রে আমরা কি দিব? ক্যাসো দিব। আর যখন দেখবো যে সাবজেক্টের মধ্যে কোনো প্রতিষ্ঠান, হ্যাঁ, তখন আমরা কি দিব? ক্যাসো দিব। ক্লিয়ার? এটা কেমন আসে জানেন? খালি করে টাইপের আসে। যেমন আপনার ফি দিতে তো এইখানে খালি করে দিয়ে দিল, খুব ফিকে দিয়ে দিল, ভূমিকা এখানে একটা দিল। এখন এখানে ফি এর পরে খালি করো 1, 2, 3, 4, এখানে দিল কি জানেন? ই দিল, খা দিল, খেসো দিল, এসো দিল। এখন এখানে ফি এর পরে কি বসবে? ফি এর পরে কি বসবে? না, এটা কি দিয়ে শেষ হইছে? স্বরবর্ণ। স্বরবর্ণ দিয়ে শেষ হলে কি হয়? তাহলে এটার আনসার কি হবে? খা, টি খা, টি খা। ঠিক আছে? কোনটা? এটা কি বলছি? ব্যঞ্জন বর্ণ দিয়ে। এটা কি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হচ্ছে নাকি স্বরবর্ণ দিয়ে? কি কি স্বরবর্ণ না? তাহলে স্বরবর্ণ দিয়ে শেষ হলে কি হবে? খা। আরে এর উপরটা কোনটা? স্বরবর্ণ দিয়ে শেষ হলে খা, ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে কি? তাহলে তাহলে এখানে নেক্সট কোন কয়টা তিনটে না? রুলস একটাই, একটার মধ্যেই চারটা। আমি তিনটে দেখতে পাচ্ছি না। এসো লিখেন নাই কেন? ওই যে এসো, আপনার এসো কি এসো, মানে? এসো, এসো হচ্ছে তো কোম্পানি, হ্যাঁ, কোম্পানি না, কোন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কোম্পানি। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে এসো। আমি আরেকটু মিস করি। তাহলে নেক্সট ক্লাসে এই গ্রামারটা আপনারা ক্লিয়ার করবেন, তারপরে মাসের নাম ক্লিয়ার করবেন, তারপরে আজকে যে সিনো কোরিয়ান পড়াইছি সিনো কোরিয়ানের গণনার এককগুলো ক্লিয়ার করবেন, মাস 1 থেকে 12 মাস এটা ক্লিয়ার করে ফেলবেন। তারপর এখানে আপনাকে পড়া দিচ্ছি কি পেশা সম্পর্কিত শব্দাবলী আর শরীরের অংশ সম্পর্কিত শব্দাবলী, এগুলো ক্লিয়ার করবেন। নেক্সট ক্লাসে আমরা আরো 4টা গ্রামার শিখবো। ঠিক আছে? বলেন এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? কোনো কিছু বুঝেন নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে? কারো কোনো সমস্যা নাই? আর আপনাদেরকে বলতেছি আপনারা শব্দার্থ নেক্সট ক্লাসে কিন্তু আমি অনলাইনে সবার থেকে শব্দার্থ নিব, একদম একজন একজন করে আমি ধরে ধরে জিজ্ঞেস করবো। দেখতেছি আপনারা শব্দার্থ পড়া দিচ্ছেন না। নেক্সট ক্লাস অনলাইনে যারা আছেন আজকে যেভাবে ধরছি, নেক্সট ক্লাস থেকে এইভাবে অনলাইনে একজন একজন করে নাম ডেকে ডেকে শব্দার্থগুলো পড়া নিব আমি। ঠিক আছে? সো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখবেন। আজকে তো কালকে ওই যে ক্লাস গড়ের হবে? সময় ধরছি, নেক্সট ক্লাসে আমি শব্দার্থগুলো ধরবো, শব্দার্থগুলো ধরবো। কালকে ক্লাস হবে? কালকে ক্লাস হবে না, নেক্সট ক্লাস আবার রবিবার। তাহলে আপনারা যেহেতু 2 দিন অফ পাইছেন, কি করবেন জানেন? ওই যে শুরু থেকে যে শব্দার্থগুলো আছে একদম শুরু থেকে শব্দার্থগুলো শেষ করে আসবেন, শুরু থেকে সবগুলা শব্দার্থ শেষ করবেন।
ঠিক আছে? আমি তাহলে রবিবার দিন কি করবো জানেন, অনলাইনে যারা আছেন সবাইকে শুরু থেকে এই যে যতগুলো শব্দার্থ পড়াইছি এইগুলো সবাইকে ধরবো একজন একজন করে। ঠিক আছে? সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। কারো কোনো প্রশ্ন নাই? বুঝছেন তাহলে সব? বলেন আপনাদের কোরিয়ান ভাষা কেমন লাগে, সহজ নাকি কঠিন? বলেন। মোটামুটি ভাই। মোটামুটি। কে বললো? শাওন ভাই বললেন না? হুম। আচ্ছা, অয়ন বড়ুয়া বলেন তো আপনার কেমন লাগে? সেম, আমারও মোটামুটি। মোটামুটি। আচ্ছা, শুভ বড়ুয়া আপনার? আপনার কেমন লাগে শুভ ভাই? নেক্সট ক্লাস কিন্তু আপনাদের এই যে ধরেন আপনারা যারা থাকবেন ক্লাসে সবাইকে আমি একজন একজন করে ধরে ধরে শব্দার্থ গুলা নেব। শব্দার্থ, ঠিক আছে? হ্যাঁ সেইভাবে শব্দার্থ গুলা লিখে লিখে পড়বেন আপনারা। আপনাদের জানি মনে থাকবে না। এই যে একটা শব্দ সারাম অর্থ কি? মানুষ। আপনি এখানে লিখতে থাকবেন সারাম মানুষ, হ্যাঁ সারাম মানুষ, এইভাবে লিখবেন। একের পর এক ভাই, লিখতে যে লিখতে লিখতে দেখবেন শব্দগুলো আপনার মনে। যে শব্দগুলো বারবার মনে করেন ক্লাসে বারবার বলা হয়েছে বা কথাবার্তার মধ্যে বলা হয়েছে ওই শব্দগুলো মনে থাকে, কিন্তু কিছু শব্দ আছে ওগুলো যেগুলো আলোচনা হয় না ওগুলো ভুলে যায় মাঝে মাঝে, পড়ার পরে আবার মাঝে চলে যায়। এই যেমন মানে সারাম যেটা যেগুলো অনেকবার বলা ক্লাসে হয়েছে ক্লাসের আলোচনা করা মধ্যে, হচ্ছে শব্দ তো সেগুলো ওইটা মাথায় মনে থাকতেছে। আছে। আচ্ছা, এখানে তার মানে একটা সমস্যা হচ্ছে যে হুম হুম। যখন পড়ি তখন মনে থাকে, মানে বুঝিও কিন্তু পরে আর শব্দ অর্থগুলো আর মনে থাকে না। এইটাই, ওই যে আমারও সেম হয়েছিল যখন আমি ধরছি, দেখতাম পড়তাম, এখন পড়ছি তো সকালে উঠে যখন আবার রিভাইজ দিতে যেতাম দেখতেছি কি রে টপার পারতেছি না, তখন আবার আমাকে পড়া লাগতো। কিছু করার নাই, পড়তে হয়। বুঝছেন, একটু কষ্ট করতে হবে। এখন একটু কঠিন লাগতেছে। এখন যদি আমি আপনাকে প্রথমে গুলা ধরি, খাদ্য করতে পরিবার অন্যত্র এগুলো আপনাদের কাছে এখন সহজ লাগবে কেন? পড়তে পড়তে বারবার এগুলো আমাদের কাছে এখন কমন হয়ে গেছে। বুঝা গেছে? এইভাবে পড়বেন, আপনারা বারবার পড়বেন, মনে থাকবে না, তারপর বারবার পড়তে হবে। ভুলে যাবেন, মাথা থাকবে না, কারণ এটা তো আরেকটা ভাষা। এত সহজে আমার মাথায় ঢুকবে না। আর কষ্ট করে নিজেকে কষ্ট দিয়ে তারপর আবার এইভাবে ঢুকাইতে হবে মাথায়, মাথায় ঢুকে না। আমি তো দিস্তার পর দিস্তা খাতা শেষ করতাম, শুধু লিখতাম। আমি দেখতেছি আমি পড়লে আমার মনে থাকে না। আমি ধরেন 100 বার পড়লাম, মাথায় থাকতেছে না, আর আমি 10 বার লিখলাম বুঝে বুঝে সারাম অর্থ মানুষ, সারাম অর্থ মানুষ, ওইটা আমার মাথায় থাকতেছে। এইভাবে চেষ্টা করবেন আপনারা। তারপর আপনারা কি করতে পারেন, এই যে স্টিকি নোট, ওই যে ছোট ছোট নোট স্টিকি নোট থাকে না, স্টিকি নোট ইউজ করতে পারেন। যে যেই জিনিসটা আপনার মনে থাকতেছে না সেটা আপনি ছোট একটা স্টিকি নোটে লিখে আপনার চোখের সামনে রাখবেন। হ্যাঁ, ওইটা আপনার মনে থাকবে। তারপর আপনার দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ইউজ করি এগুলো আমাদের এগুলো ওইখানে আপনি ইউজ করবেন শব্দার্থগুলো, মাথায় রাখবেন সেইভাবে। বোঝা গেছে? যেমন বাবা, আবুজি, মা, অমনি, এইভাবে। তারপর শিক্ষক, এইভাবে মনে রাখবেন। বন্ধু, সিংহু, হ্যাঁ এইভাবে মনে রাখবেন। বুঝা গেছে? তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ সবার থেকে আমি আগে শব্দার্থগুলো পড়া নেব। এই পর্যন্ত যে শব্দার্থগুলো আমরা পড়ছি বা পড়া দিছি এগুলা নেওয়ার পর দেন আমি গ্রামার 2 থেকে 5 রুলসে যাব। তারপরে ওইখান থেকে আমরা নেক্সট ক্লাসে রিডিং এ যাব, যে আমরা কিভাবে রিডিং পড়বো। নেক্সটে আমরা রিডিং এ চলে যাব। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।